নমস্কার। আজকে ক্লাস 6-এর মাটির ঘরের দেওয়াল চিত্র। তপন কর হচ্ছেন একজন শিল্পী। তিনি এই যে দেওয়াল চিত্র, এই যে ছবিগুলো দেখছো, গ্রাম বাংলার তে বিশেষ করে বীরভূম, পুরুলিয়ার এই সমস্ত জেলায়, বিভিন্ন জেলায় গ্রামের দিকে মাটির বাড়ির দেওয়ালের ওপরে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবি আঁকা হতো। এগুলোকেই বলা হয় দেওয়াল চিত্র। অনেক সময় আগে, এখন তো অনেক গ্রামেই কংক্রিটের বাড়ি হয়ে গেছে। আগে গ্রামে দুর্গাপুজোর আগে বাড়িঘর নিকিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে সেটাকে খড়ি মাটি দিয়ে লেপে সুন্দর করে দেওয়াল আবার নতুনের মতন করে তারপরে তার উপরে সুন্দরভাবে ছবি আঁকা হতো পুজোর আগে, এবং সেটা মূলত করতেন ঘরের মেয়ে বউরা। তো এই বিষয়টির ওপরে লেখক তার গবেষণা গ্রন্থ লিখেছেন, গবেষণা করেছেন বিষয়টির উপরে। তো সেই তার একটি গবেষণারই এই আজকের পড়াটি হলো তার গবেষণারই ফসল একটি। দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরাই। সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন, তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন, আর এর জন্য প্রয়োজনীয় সময়ও তারা বের করে নেন সংসারের নিজস্ব নিয়ম কাজগুলির মধ্যেই। লোকে যাকে চলতি ভাষায় পুরুল্লা বলে, সাধু ভাষায় বলেন পুরুলিয়া, সেই জেলাকে কেন্দ্র করে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোক সমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে। পূর্বতন মানভূম জেলার ভৌগোলিক সীমানাটিকে বাংলার দেয়াল চিত্র চর্চার পীঠস্থান বলা হয়। এর সঙ্গে সংলগ্ন জেলা মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ, বীরভূম জেলাতে প্রচুর দেয়াল চিত্রণ হয়ে থাকে। তাহলে কি বলছেন যে দেওয়াল চিত্র, এই যে দেওয়ালে ছবি আঁকার যে প্রথা, এই ছবি আঁকার কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই, যে যার মতনভাবে ছবি আঁকে। কিছু বেসিক নিয়ম আছে যাতে ছবিটা সহজে হয়, সেটা অন্য। কিন্তু মূলত ছবির বিভিন্ন উপকরণ, যেমন রং, ভূষকালি, তারপরে খড়ি মাটি, তারপরে বিভিন্ন ফুলের নির্যাস থেকে রং তৈরি করা, হলুদ, এই বিভিন্ন কিছু দিয়ে রং তৈরি করা হতো, এবং গ্রামের মেয়েরা নিজেদের মন থেকে নকশা তৈরি করত এবং সেটা দিত। কোনো আহামরি নকশা সেরকম নয়, কিন্তু গ্রাম বাংলার অতি পরিচিত এবং খুব সুন্দর লাগতো। এটা মূলত ছিল পূর্বতন মানভূম জেলা, পুরুল্লা হচ্ছে পুরুলিয়ার দিকে, পুরুলিয়া জেলাকে কেন্দ্র করে এর বিস্তৃতি ছিল ভালো। তাছাড়াও মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান জেলার পশ্চিম অংশেও এই দেয়াল চিত্রণ দেখা যায়। মানভূমে সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেরিয়া, শবর, কোল, বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর মানুষের বসবাস থাকলেও এদের মধ্যে মাটির ঘর তৈরি তথা দেওয়াল চিত্রের ক্ষেত্রে সাঁওতালরাই অগ্রসর। পাশাপাশি ভূমিজ ও খেরিয়াদের চিত্রণও যথেষ্ট। আমরা এই মানভূম জেলায় পুরুলিয়ার পাশে মানভূমে, বা পুরুলিয়ার বেশ কিছু জেলাকেই মানভূম বলা হয়, এই মানভূমে সাঁওতাল, হো, অসুর, ভূমিজ এগুলো হচ্ছে আদিবাসী সম্প্রদায়। হ্যাঁ, এদের এক একটা আদিবাসী সম্প্রদায়ের এক একটি জাতি, এক একটি সম্প্রদায়। এদের আদিবাসীদের ঘরে অনেকে হয়তো লক্ষ্য দেখেছো যে খুব সুন্দরভাবে ওরা মাটির বাইরে, ঘরের বাইরে খুব
সুন্দরভাবে দেওয়াল চিত্র আঁকে এবং খুব মানে নিজেরাই রং তৈরি করে সুন্দর দারুণ লাগে বাড়িগুলো দেখতে, যেমন নিকোনো পরিষ্কার বাড়ি এবং তার বাইরে বাড়ির মানে দেওয়ালে সুন্দর করে বিভিন্ন ধরনের ছবি আঁকা। পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই মাটি সুলভ হওয়ায় মানুষ গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসেবে মাটিকেই বেছে নিয়েছে। মাটির ঘরের দেওয়ালের এই চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলি অস্থায়ী। সাধারণত আশ্বিনের দুর্গাপুজো বা কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসবকালকে উপলক্ষ করে দেয়াল চিত্রগুলি রচিত হয়। চিত্রণগুলি গৃহের সৌন্দর্যের জন্য অলংকার হিসেবে করা হয়। সাধারণত লালচে গিরি মাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল চুবিয়ে গৃহদ্বারের শীর্ষে ও দুপাশে ছাপ দেওয়ার প্রথা বাংলার কৃষিজীবী সমাজের প্রায় সর্বত্রই দেখা যায়। গিরিক ফল বা গৈরিক মাটি, ওই লাল মাটি যেটাকে বলা হয় তাকেই বলছে গৈরিক মাটি বা লাল মাটি। এই লাল মাটি দিয়ে গ্রাম বাংলার প্রায় সমগ্র জায়গাতেই বিভিন্ন ধরনের যে দরজায় ছবি আঁকা হয় সেটা আমরা দেখেছি। পশ্চিমবঙ্গে আগে প্রচুর মাটির বাড়ি ছিল, তার একটা কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে মাটি সুলভ, অর্থাৎ মাটি সহজেই পাওয়া যায়। তার জন্য এখানে বাড়ি নির্মাণ করার জন্য প্রথমেই মাটিটাকেই মানুষ ব্যবহার করেছিল এবং এই যে মাটির দেওয়ালকে সুন্দরভাবে মানে চিত্র দিয়ে বা ছবি দিয়ে এঁকে দেওয়া মানে আঁকা হয় মাটির দেওয়ালে, তার একটা কারণ হচ্ছে যে বাড়িটা দেখতে খুব সুন্দর লাগে এবং এই যে রঙগুলো চটে যাওয়ার পরে যখন দেখতে একটু খারাপ হয় তখন সেটাকে আবার তুলেও ফেলা হয়, তুলে ফেলে আবার নতুন করে দেওয়া হয়, অর্থাৎ সেটাও সহজসাধ্য। তার জন্য এরকমভাবে মানুষ তার শিল্পকলা প্রদর্শন করে। কোন সময়ে এই দেওয়াল চিত্রগুলো দেওয়া হয়? আশ্বিনের দুর্গাপুজো এবং কার্তিকের অমাবস্যা বা দীপাবলির সময়। সাঁওতাল, ভূমিজ, মাহাতো বা কুর্মি, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীগুলি কালী পুজো অর্থাৎ কার্তিকের অমাবস্যাকেই গৃহমার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন। এই তিথিতেই রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গো বন্দনা, অলক্ষ্মী বিদায়, কাঠ ফুটা, গরু খুঁটা প্রভৃতি ইত্যাদি পালিত হয়। সমগ্র ঘর বাড়ি মেরামত, লেপা মোছা করার পর গৃহাঙ্গনের প্রবেশদ্বার থেকে উঠান, গোহাল, ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয়। তাহলে সাঁওতাল, ভূমিজ, মহাতা, কুর্মি, বাউরি, শবর এরা সবাই কালী পুজো অর্থাৎ কার্তিক মাসের যে অমাবস্যাতে যে কালী পুজো হয় সেটাকে উপলক্ষ করে এই আলপনা দেওয়া, এই আঁকা, ঘর মোছা এগুলো সব করে। আর এই সময়ই কৃষিজীবী সম্প্রদায় রাঢ়বঙ্গ অর্থাৎ রাঢ় অঞ্চল অর্থাৎ বীরভূম, পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, মেদিনীপুরের কিছু অংশ, এই যে রাঢ় বাংলা, এই রাঢ় বাংলার যারা কৃষিজীবী, যারা কৃষক, কৃষি সম্প্রদায়, তারা এই সময়টাকেও তারাও কিন্তু এই গৃহলেপার এবং আলপনা দেওয়ার সময় হিসেবে বেছে নেয়, কারণ তখন তাদের গো বন্দনা, অলক্ষ্মী বিদায়, লক্ষ্মী পুজো এইগুলো থাকে। মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেওয়াল চিত্র। এতে যেমন দেখা যায় চওড়া রঙের ফিতের মতো সমান্তরাল রেখা, তেমনই থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। চতুষ্কোণের ভিতর চতুষ্কোণ বসিয়ে করা হয় নকশা কিংবা ত্রিভুজের ভেতরে বসানো হয় আরও ত্রিভুজ। সাধারণত ঘরের চতুর্পার্শ্বে ঘিরে থাকা মূল বেদিটিকে করা হয় কালো, তার সমান্তরাল
সমান্তরালে টানা হয় বিঘত খানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা। আবার তার উপর সমান ছড়া দিয়ে একটি সমান্তরাল কালো রেখা। এর ওপর সাদা, আকাশি, গেরুয়া বা হলুদ রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি হতে পারে। সেগুলি পাশাপাশি বসে দেওয়ালটিকে ভরিয়ে তোলে। সাধারণত এভাবে মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। এই যে মাটির দেওয়ালে যে ছবিগুলো, দেখো এখানে বইয়ের মধ্যে যে ছবিটি আছে তাতেও বোঝা যাচ্ছে যে সহজ, সরল এবং সুন্দরভাবে তৈরি করার জন্য জ্যামিতিক আকারের আশ্রয় নেওয়া হয়েছে। এখানে যেমন চতুর্ভুজের আশ্রয় নেওয়া হয়েছে, এরকমভাবে চতুর্ভুজের মধ্যে আবার চতুর্ভুজ বা ধরো ঢেরাকাঠি এরকমভাবে, তারপরে তার উপরে মানে ছবি, তার উপরে আবার মানে সেই ছবি, অর্থাৎ এটাতে কি হয়, সমান্তরালও হয়, দেখতেও ভালো হয়, একটা মানে সহজে তোমার এবড়ো খেবড়ো হয় না। এই যে এইরকমভাবে ছবিগুলোকে আঁকা হয়, অর্থাৎ জ্যামিতিক আকার আশ্রিত করে ছবিগুলো আঁকা হয়। সাঁওতাল ব্যতীত অন্যদের জন্য ভূমিজ বা কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষেরা যে চিত্রণ করে থাকেন তার সাধারণ লক্ষণ হলো পদ্ম। একটি বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত টানলে পরিধির ওপর যে ছেদদ্বয় পাওয়া যায় তার ওপর পুনরায় কেন্দ্র করে ক্রমাগত বৃত্ত টানতে থাকলে ক্রমে একটি পদ্মের রেখাচিত্র পাওয়া যায়। এই পদ্মের পাপড়িগুলি বিচিত্র বর্ণে ভরে দেওয়া হয়। কখনো কখনো দেখা যায় একটি টব বা কলস থেকে ফুলের গাছটি উঠে আসছে এবং দুপাশে শাখা ছড়িয়ে শাখার আগায় ফুল ফোটাচ্ছে। সেখানেও বিকশিত পুষ্পটি শতদল বলেই বোঝা যায়। এই পদ্মটিকে মানভূমি দেওয়াল চিত্রের প্রতীক বলা হয়। অর্থাৎ একটা দেখলাম যে ত্রিভুজের ভেতরে ত্রিভুজ, চতুর্ভুজের ভেতরে চতুর্ভুজ, বৃত্তের মতন করে বৃত্তের ভেতরে বৃত্ত বা একটি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্ত টানা হলো, তারপরে আরেকটি বৃত্ত টানা হলো, যেখানে ছেদ করলো সেখানে, অর্থাৎ এরকমভাবে হলো, পাশে আরেকটা এরকমভাবে হলো, আবার এরকমভাবে হলো, এরকমভাবে বৃত্তের মাধ্যমে করতে করতে আবার অনেক সময় পদ্ম ফুলের আকার নেওয়া হয়। আমরা অনেক সময় জানি না পদ্ম ফুল এরকম 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 করে যাওয়া হয়। তো এইভাবে মনে হয় যেন বিকশিত পদ্ম। এই যে এখানে যে পদ্ম ফুলের ছবিটা দেওয়া আছে, তো এইগুলো হচ্ছে মানভূমির দেওয়াল চিত্রের প্রতীক। এর পাশাপাশি অপর যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয় তা হলো মোড়ক ঝুঁটি। এটি খুবই জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ। যখন মোড়ক ঝুঁটিকে চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া সাজ করা হয় তখন বলা হয় মোড়ক ঝুঁটির ঝাড় বা মুর্গা ঝাড়। তাহলে পদ্ম ফুল মানে ছবি আঁকার মধ্যে যেমন জ্যামিতিক আকার, তেমন কিছু বিশেষ ছবি খুব গুরুত্ব পায়। যেমন হচ্ছে এই যে পদ্ম টবের মধ্যে বা কলসির মধ্যে, তেমন হচ্ছে মোড়ক ঝুঁটি বা মোড়ক ঝাড়। চালচিত্র সেই মোড়ক ঝাড়টিও কিন্তু বিশেষ গুরুত্ব পায়। সহজে এবং খুব তাড়াতাড়ি করা হয়, মাথা অতটা মানে কি বলবো, মুরগিটাও তো গ্রাম বাংলায় খুব পরিচিত, মোড়ক ঝুঁটি সেরকম, এটা খুব প্রচলিত জনপ্রিয় কিছু ছবি। চালচিত্রের ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা। সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আধফোঁটা পদ্ম। এর বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে সেখানে বসানো হয় নানা রকমের ছোট ছোট মোটিভ। সেগুলির মধ্যে পদ্ম তো থাকেই, তার সঙ্গে ইস্কাপ, বন, হরতনের চিহ্ন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদি থাকে।
উল্লেখযোগ্য এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল, নীল, সাদা, গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশ আকার হয়, তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয়। অর্থাৎ বিভিন্ন রং দিয়েও আঁকা হয়, আবার রং ছাড়াও এই সব ছবিগুলিকে আঁকা যেতে পারে। এই যে অনেকগুলি সূর্য ওঠে, অর্থাৎ গ্রাম বাংলার মানুষ অতটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু ছবি আঁকে না, তাদের যেটা মনে হয় তারা সেরকমভাবে ছবি আঁকে। পদ্ম, মোরগঝুঁটি, সূর্য, হরতনের ছবি, বিভিন্ন লতা পাতা, পাখি, ময়ূর, তাদের কল্পনা শক্তিতে যা আসে তারা সেরকমভাবে ছবি আঁকে। এবং রঙেরও কিন্তু খুব থাকে না, যেমন রং তাদের মনে হয়, যদি রং ছাড়াও মনে হয় তাহলে সেটাও রং ছাড়া করেন, যদি রং দিতে মনে হয় তাহলে নিজেদের মন থেকে আসে যে রং সেরকম দেন। অত্যন্ত মসৃণভাবে নিকোনো দেওয়ালে অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয়। এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ ও সাদাটে। বেলে মাটির রং সাদাটে বলেই এই মাটির স্থানীয় নাম দুধ মাটি। এই মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতেই তার ওপরে আঙুলের ডগা দিয়ে দাগ টেনে এঁকে দেওয়া হয় ছবি। বিষয় হিসেবে পূর্বে বর্ণিত মোরগঝুঁটির ঝাড় তো থাকেই, তার সঙ্গে কদম ঝাড়, শালুকলতা ও প্রায়শ দেখা যায়। তাহলে এই সমস্ত এই যে কদম ফুল, শালুকলতা এগুলো দেখা যায়। এই চিত্রকলা কোনো গোপন স্থান বা আড়াল করার রীতি নেই, বরং দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হবে এমনভাবেই দেওয়াল নির্বাচন করা হয়। সেজন্য শুধু বাসগৃহের দেওয়ালে নয়, প্রাচীন গাত্র কিংবা অন্য যে কোনো রকম ঘরের দেওয়ালও নির্বাচিত হয়। তাহলে কি বলছে, এই যে ছবিগুলো, সেই ছবিগুলো এমনভাবে দেওয়া হয় যাতে লোকজনের চোখে পড়ে, অর্থাৎ লুকিয়ে নয়। এটা একটা সৃষ্টি, শিল্প সৃষ্টি, এবং সেটা শিল্প সৃষ্টি কখন ভালো লাগে, যখন তার কদর করা হয়। আর কদর করতে গেলে সেটাকে সামনে রাখতে হবে, তার জন্য এটা মাটির বাইরের দিকে দেওয়ালে দেওয়া হয়, ঘরের বাইরের দেওয়ালে দেওয়া হয়, যাতে দূর থেকে লোকজন দেখতে পায়, এবং রংচঙে করা হয় যাতে দেখতে ভালো লাগে এবং মানুষ বলে যে মানুষ তার সুনাম করে, কদর করে। আচ্ছা, এত দূরই হলো আজকের মতো, এখানে।